দুদিন আগেই নেটফ্লিক্সে দেখলাম যে কপিল শর্মা শো, এখন সম্ভবত নাম হয়েছে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো। এবং কপিল শর্মার এই শোটা নিয়ে আজকের এই কথা বলবার মূল কারণ হচ্ছেন আমির খান। কেন? আমির খানকে আমরা সবাই জানি বলিউডের সুপারস্টার, মোর দেন সুপারস্টার বলা যায়। বেছে কাজ করা, মিস্টার পারফেকশনিস্ট, নানা রকমের নাম তাকে দেয়া হয়েছে। তিনি কখনো কোনো অনুষ্ঠানে যান না, পার্টিতে যান না, অ্যাওয়ার্ড পেলেও সেই অ্যাওয়ার্ড গ্রহণ করবার জন্য কোনো সেরিমনিতে যান না। সোজা কথা, মূল যে কাজ তার চলচ্চিত্রকে ঘিরে, সেই কাজের বাইরে তিনি বলতে গেলে কোথাও যান না। সারাদিন ঘরে বসে বই পড়েন, বই পড়তে তার ভালো লাগে। তো এই শোতে তিনি এসেছেন। আজকে কপিল শর্মা শো 11 বছর ধরে চলছে এবং সেই শোতে বহুবার চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন বড় বড় বলিউডের বড় বড় নায়ক নায়িকা, এমনকি হলিউড থেকে আসা যারা, জ্যাকি চ্যান পর্যন্ত কপিল শর্মার শোতে এসেছেন। এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে কম বেশি সবাই এসেছেন আমির খান ছাড়া। কারণ আমির খান এই ধরনের প্রোগ্রামে সাধারণত অ্যাটেন্ড করেন না। কারণ যেখানে প্রমোশন করবার একটা ব্যাপার থাকে, সবাই মোটামুটি এই শোতে, যেহেতু হিট শো, প্রমোশন করতে আসেন। তিনি এরকম ট্রেডিশনাল প্রমোশনে হয়তো বিশ্বাস রাখেন না, তাই তিনি এখানে আসেননি। কিন্তু এবার এলেন। এই সুপারস্টারের ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত ভালো লাগা, ব্যক্তিগত ভাবনা, পারিবারিক জীবন, শৈশব, নানা বিষয় উঠে এসেছে এবং দারুণ উপভোগ্য একটা এপিসোড অনেকদিন পরে আমি এখানে পেয়েছি। তার যে সিনেমা আমি আপনি সবাই খুব পছন্দ করি, সেটি হচ্ছে 3 ইডিয়টস। সেখানে আমির খানের যে ক্যারেক্টার র্যাঞ্চো, সেই র্যাঞ্চোর ফিলোসফি, সেই ফিলোসফি কিন্তু এক রকমের ইউনিভার্সাল হয়ে উঠলো আমাদের কাছে। যে মানে এই কথাটাই যেন আমি আপনি বলতে চেয়েছিলাম, এই কথাটাই আমি এভাবে ভাবতে চেয়েছিলাম, আপনিও হয়তো এইভাবেই এই জিনিসটাকে দেখতে চেয়েছিলেন, এরকম একটা জায়গায়। ব্যক্তি আমির খানের কিছু জিনিস এই শোর মাধ্যমে আমি জেনেছি এবং আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে এই কারণে, আমি ব্যক্তিগতভাবে পারফর্মিং আর্টের স্টুডেন্ট। পারফরমেন্সের সাথে আপনারা জানেন নিশ্চয়ই যে অবজারভেশন, খুব ডিপ অবজারভেশনটা জরুরি ক্যারেক্টারাইজেশনের জন্য, ক্যারেক্টারটাকে প্লে করবার জন্য। কারণ আমরা ক্যারেক্টার যখন প্লে করি, আমি ব্যক্তি মানুষ থেকে ভিন্ন সত্তায় রূপান্তরিত হই। কাজে ওই সত্তাটি তখন কিভাবে কি করবে, তার আচার আচরণটা কেমন হবে, কোনটা বাস্তবসম্মত, কোনটা আরোপিত, এই ব্যাপারগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা নেবার জন্য অবজারভেশনটা খুব বেশি জরুরি। তো সেই অবজারভেশন বা পর্যবেক্ষণ শক্তি কিভাবে একজন অ্যাক্টর তার চারপাশ থেকে গ্রহণ করতে পারেন, সেটা আমির খান এই শোতে খুব অবলীলায় বলেছেন। যেমন তিনি বলেছেন, তার প্রথম স্ত্রী যখন সন্তান জন্ম দেন, সেই সন্তান জন্ম দেওয়ার সময় তার লেবার পেইন ওঠে। আমরা জানি যে এই সময়টা, এই ভয়ঙ্কর একটা পেইন প্রত্যেকটা মাকে সহ্য করতে হয়। সেই জায়গায় যখন আমির খান দেখছিলেন যে তার প্রথম স্ত্রী রিনা যখন চিৎকার করছিলেন পেইনের কারণে, তো আমিরের একটা ধারণা ছিল মানুষ যখন প্রচণ্ড পেইনের মধ্যে পড়ে, খুব বেশি কষ্ট পায় শারীরিকভাবে, তখন তার সমস্ত শরীর বা ফেস এক্সপ্রেশন স্কুইজ হয়ে যায়, মানে একেবারে সংকুচিত হয়ে যায়, মানে প্রচণ্ড ব্যথায় আমরা কী করি, এরকম কুঁকড়ে যাই যেটাকে বলে। কিন্তু আমির আবিষ্কার করলেন যে না, প্রচণ্ড রকমের পেইন যখন রিনার ভেতরে কাজ করছে, তখন রিনা কাইন্ড অফ এক্সপ্রেশন দিচ্ছে অবাক হওয়ার, অ্যাস্টনিশড হওয়ার মতন। মানে সে যখন পেইন উঠছে তখন মুখ চোখ তার বড় হয়ে যাচ্ছে এবং সে চিনতে পারছে না এই পেইনটাকে। এরকম একটা অবজারভেশন আমির খান তার প্রথম স্ত্রীর মধ্য থেকে পেয়েছেন এবং পরবর্তীতে উনি বলেছেন যে এইগুলো তিনি ফিল্মের বিভিন্ন ক্যারেক্টারাইজেশনে কাজে লাগিয়েছেন। কি অদ্ভুত, তাই না? আপনি যদি কোনো কিছু থেকে অভিজ্ঞতা নিতে চান, আপনার চারপাশের চেয়ে বড় শিক্ষাঙ্গন আর কোথাও নেই। এই বিষয়টি আমির খানের কথার মধ্য দিয়ে খুব বেশি স্পষ্ট হয়েছে এবার। এমনকি এই যে 3 ইডিয়টসের যে ক্যারেক্টারের কথা বললাম, র্যাঞ্চোর, এই যে র্যাঞ্চো ক্যারেক্টারটা, সে অবলীলায়, অকপটে, ঠোঁট কাটাও ঠিক বলা যাবে না, কারণ ঠোঁট কাটার সাথে এক ধরনের কম বেশি রূঢ়তার একটা সম্পর্ক থাকে। কিন্তু আমিরের এই চরিত্রটা ঠিক রূঢ় নয়, সে অনেক বেশি বাস্তবসম্মত, খুব সহজভাবে খুব কঠিন ব্যাখ্যাগুলোকে সে অবলীলায় বলে ফেলতে পারে। এরকম একটা চরিত্র সে ধারণ করেছে এবং তার মধ্যে সে ছটফটা নিয়ে এনেছে কোথা থেকে, আমার ঠিক নামটা মনে নাই ওই লোকটার, যিনি গজনী মুভির আর কি ডিরেক্টর। তার কথা তিনি বলেছেন যে আমি
ওই ডিরেক্টর যখন তা আমার সাথে এসে কথা বলছিল, তিনি অবলীলায় যখন খুব ভালো কোনো কিছু আমি বলছিলাম তখন সে বলছিল ভেরি গুড, ওয়ান্ডারফুল। যখনই আমি কোনো একটা কিছু বলছি এবং তার ভালো লাগে নাই, সে সাথে সাথে অবলীলায় বলে দিচ্ছে ভেরি ব্যাড। কোনো ধরনের কোনো সংকোচ না রেখে সে তার সব কিছু প্রকাশ করে দিচ্ছে। ওই ব্যাপারটা আমির ওখান থেকে নিলেন। একটা ক্যারেক্টারকে ধারণ করবার জন্য, ভেতরে লালন করবার জন্য যে জায়গাগুলো থেকে এলিমেন্টগুলো পিক করা দরকার, যেমন তিনি সবসময় খুব বই পড়েন, বই থেকে সবচেয়ে বেশি নলেজ পাওয়া যায়, এটা নতুন করে বলবার কিছু নাই। তিনি দুর্দান্ত রকমের অবজার্ভ করেন, সেই অবজারভেশন থেকে তিনি ক্যারেক্টারের বিভিন্ন এলিমেন্ট সংগ্রহ করেন। একই সাথে তিনি প্রচুর পরিমাণে পরীক্ষা নিরীক্ষা করেন, এক্সপেরিমেন্ট করেন। পিকে মুভি নিয়ে তিনি পরিষ্কার বলেছেন যে পিকে মুভিতে যখন এই সিনটা তিনি করেছিলেন, যেটা অলমোস্ট বাইরে থেকে দেখলে মনে হয় যেন তিনি উলঙ্গ, সেই উলঙ্গ অবস্থায় সামনে শুধুমাত্র একটা রেডিও, এই দৃশ্যটা ধারণ করবার জন্য তার যে প্রাইভেট পার্ট, তাকে এক ধরনের আবরণের প্রয়োজন ছিল, কারণ সেটে অল্প কিছু মানুষ তখন তার জন্য রাখা হয়েছে, তারপরে তো কয়েকজন আছে, তার সামনে তো নিশ্চয়ই তিনি শাই ফিল করবেন, তিনি তো স্বাভাবিক একজন আমাদের মতোই মানুষ, তাই না? তো এই অবস্থায় তাকে তিনি যখন বললেন যে আমাকে একটা অন্তত কিছু একটা গার্ড দাও সামনের দিকে, যেন আমি ওইটা পরে দৌড়ায় গিয়া ওই রেডিওটা একজনের কাছ থেকে নিতে পারি, কারণ রেডিও কিন্তু আগে থেকে এখানে ছিল না যে রেডিও দিয়ে ঢাকা থাকবে সম্পূর্ণ, তা কিন্তু না। তো এরকম করে তাকে একটা ওইরকম ক্রিকেট খেলা যেমন গার্ড ব্যবহার করে সেই গার্ডটা পরানো হলো, টেপ দিয়ে নানাভাবে আটকানো নাকি হলো, এবং সে ওইভাবে এগোচ্ছিল। কিন্তু একটা জিনিস তিনি খেয়াল করলেন যে সে তো হেঁটে ওখানে যাবে না, সে তো খুব উত্তেজনা নিয়ে দৌড়ে যাবে ওই লোকটার কাছে যার কাছ থেকে সে রেডিওটা নিবে। তখন ওই লোকটার দিকে সে যখন দৌড় দিল, প্রথম দৌড়ের সময় তার সেই যে সেফটি গার্ড তার প্রাইভেট পার্টের উপরে দেয়া হয়েছিল সেটা খুলে গেল, এবং তখন সে চিন্তা করলো যে সে প্রপারলি এই সিনটা কোনোভাবেই করতে পারছে না, কারণ এইটার জন্য তার দৌড় দিতে হবে। এই সময় সে এতটাই ক্যারেক্টারে মশগুল হয়ে গেল, এমনিতে সে পার্সোনাল লাইফে প্রচণ্ড শাই ক্যারেক্টার। সেই আমির তখন যখন দেখছেন ক্যারেক্টারটা প্রপারলি প্লে করবার জন্য তিনি দৌড়াতে গেলেই ওই গার্ডটা খুলে যাচ্ছে, তখন একটা সময় তিনি ফিল করলেন যে ডিরেক্টর রাজু তার বন্ধুর মতো, আর তেমন কেউ সেটে ইচ্ছা করে রাজু রাখে নাই যেন ও কমফোর্ট ফিল করে। কিন্তু এত কিছু আয়োজন, সেই আয়োজনটা তো আসলে এই ফিল্মটাকে বা এই দৃশ্যটাকে পারফেক্ট করবার জন্যই, তাই তো? ওই ফিল থেকে সে এবার নিজে থেকে গার্ডটা ছুঁড়ে ফেলে দিলেন, অর্থাৎ এই মুহূর্তে ওই সেটে ওই অবস্থায় আমির খান পুরোপুরি উলঙ্গ। চিন্তা করে দেখেন, প্রচণ্ড শাই ফিল করে একটা মানুষ তার চরিত্রের প্রয়োজনে এবং দৃশ্যায়নের প্রয়োজনে উলঙ্গ হয়ে গেলেন দৌড় দিবেন বলে, কারণ দৌড় দিতে গেলে তার গার্ড খুলে যাচ্ছে বারবার, সে দৌড়াতে পারছে না। ওকে, এবং সত্যি সত্যি সে ওই গার্ডটা ছুঁড়ে ফেলে দিয়ে দৌড় দিলেন। দৌড় দিয়ে সেই রেডিওওয়ালা লোকটার কাছে গেলেন, তার কাছ থেকে রেডিও নিলেন এবং গলায় ঝোলালেন, এবং তার প্রাইভেট পার্টের সামনে তখন রেডিওটা চলে এলো। ওই অবস্থার ছবিটা আমরা দেখেছি স্টিল পিকচারে, কিন্তু তার আগের যে এই অংশটা, এই জায়গাটা কিন্তু আমরা এই ইন্টারভিউর মাধ্যমে জেনেছি। অদ্ভুত রকমের এক ধরনের ভালো লাগা কাজ করলো যে একটা মানুষ ক্যারেক্টারাইজেশনের জন্য এবং টোটাল ক্যারেক্টারটাকে তুলে ধরবার জন্য কি করতে পারে। হ্যাটস অফ। আমার খালি মনে হয়েছে অন্যরকম এক আমির খানকে এখানে আমরা দেখলাম। তার বয়স এখন 59 বছর, 60 বছর হয়ে যাবে কিছুদিনের মধ্যে আমরা জানি। এইরকম একটা অবস্থায় এই ধরনের একজন অ্যাক্টর নিজেকে কিভাবে ভাঙেন, কিভাবে অবজার্ভ করেন, তা অবলীলায় বললেন এবং আমরা দারুণভাবে উপভোগ করলাম। গত দুটা ছবি তার ভালো চলেনি, শেষ দুটা ছবি, এবং এই দুটা ছবি যে ভালো চলেনি এটার জন্য তিনি 2 থেকে 2.5 বছর একটা নির্বাসন নিয়েছেন, স্বেচ্ছা নির্বাসন। এই 2-2.5 বছর তিনি যথেষ্ট পরিমাণে বই পুস্তক পড়েছেন, ঘরের মধ্যে থেকেছেন, আরও বেশি নিজের মতো করে নলেজ সংগ্রহ করেছেন, নিজেকে ফিরে পাবার একটা যুদ্ধ তিনি করেছেন 2 বছরে বা 2.5 বছরে, এটা তার সাক্ষাৎকারে বোঝা যায়। এবং আমরা জানি আমির খান যখন ব্যাক করেন তখন কিভাবে ব্যাক করেন, এর অতীত ইতিহাস কিন্তু যথেষ্ট রকমের রিচ। ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি ইতিহাসে এখন পর্যন্ত সারা পৃথিবীতে টোটাল ইনকামের দিক থেকে দঙ্গল, কিন্তু তার দঙ্গল সিনেমা এখনো 1 নম্বরে। 2200 কোটি সম্ভবত তিনি সারা পৃথিবী থেকে আয় করেছেন। তারপরে কিন্তু সেই বাহুবলী পার্ট 2, ঠিক আছে,
কাজী ক্যারেক্টার বলেন, ব্যবসা সফলতা বলেন, সব দিক থেকে আমির খান সবসময় আইকন ছিলেন। আমি এখন রীতিমতো মুখিয়ে আছি আমির খান কখন কামব্যাক করেন এবং তিনি কিভাবে কামব্যাক করেন, কোন ক্যারেক্টার নিয়ে কামব্যাক করেন। এই জায়গাটা আমার আসলে দেখবার খুব ইচ্ছা। ভালো থাকেন সবাই। আপনারাও নিশ্চয়ই যারা আমির খানের ফ্যান রয়েছেন তারা অপেক্ষায় রয়েছেন এবং তিনি আসলে কিভাবে আমাদের মাঝে ফেরেন সেটা দেখবার একটা তাড়নায় নিশ্চয়ই পড়ছেন আপনিও। কথা হবে আবারও এই আর্ট ঘরানার অন্য কোনো ফর্ম নিয়ে বা অন্য কাউকে নিয়ে। ভালো থাকেন সবাই।